ধন্যবাদ আবুজার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনিবার, অক্টোবর মাসের 11 তারিখ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল পুরস্কার পাননি, তবে শান্তির প্রচেষ্টায় তিনি অব্যাহত রেখেছেন এবং সেই আহ, কর্মসূচিতেই একটা যোগদানের জন্য তিনি আগামী আহ, খুব সম্ভবত 14 তারিখ, 14ই অক্টোবর মঙ্গলবার তিনি মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। আহ, এবং সেখানে তিনি একটি সম্মেলনে অংশ নেবেন। সেই সম্মেলনটি হচ্ছে আহ, সেই সম্মেলনে তিনি অংশ শান্তি সম্মেলন বলা হচ্ছে মিশরে। এবং সেটি সেই সম্মেলনে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যাচ্ছেন, কিন্তু শান্তি সম্মেলন বলা হচ্ছে এবং সেই এলাকার জন্য শান্তি সম্মেলন। কিন্তু সেখানে থাকছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের বেশ কাটতে না কাটতেই মিশরে একটা আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আজকে। এবং মঙ্গলবার, যেটা একটু আগে বললাম, তিনি যাচ্ছেন মিশরের শার্ম আল শেখ শহরে। এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস এই খবরটা দিয়ে বলছে যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি আয়োজিত এই সম্মেলনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, তুরস্ক, সৌদি আরব ও কাতার সহ ইউরোপ ও আরব বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন। ইসরায়েল অংশ নিচ্ছে না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এতে যোগ দেবেন না, যেটা একটু আগে জানিয়েছি। তো এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা, যেটি 20 দফা শান্তি পরিকল্পনায় আর পরবর্তী ধাপগুলোর জন্য আন্তর্জাতিক সমর্থন তৈরি করা। ইতিমধ্যেই গাজায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসাবে 200 সৈন্য যুক্তরাষ্ট্র থেকে সেখানে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তারা সেখানে পৌঁছেও গিয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ, শাসন ব্যবস্থা, নিরাপত্তা ও পুনর্গঠন নিয়ে আলোচনা হবে শার্ম এল শেখে অনুষ্ঠিতব্য এই বিশ্ব শান্তি সম্মেলনে। হোয়াইট হাউস সূত্রে আরো জানা গেছে, ট্রাম্প আগামী সোমবার, পরশুদিন সোমবার, তিনি ইসরায়েল সফর করবেন এবং ইসরায়েলের যে পার্লামেন্ট, যেটাকে নেসেট বলা হয়, এই নেসেটে তিনি ভাষণ দেবেন। এবং ভাষণের পরপর তিনি জিম্মি অবস্থা থেকে যারা মুক্তি পাবেন, সেদিন আগামী সোমবারই মুক্তি পাবার কথা, তাদের পরিবার বর্গের সাথে তার সাক্ষাতের কথা জানানো হয়েছে ইসরায়েলে থাকাকালীন সময়ে। এরপর তিনি এরপরে তিনি মিশরে চলে যাবেন এবং 14 তারিখে সেই বিশ্ব শান্তি সম্মেলনে অংশ নেবেন এবং শান্তি সম্মেলনের স্বাক্ষর অনুষ্ঠানেও তিনি থাকবেন সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শাটডাউন অব্যাহত রয়েছে, 2 সপ্তাহ অতিবাহিত হলো। তৃতীয় সপ্তাহ শুরুর প্রাককালে এই শাটডাউন আপাত দৃষ্টিতে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। তবে ট্রাম্প প্রশাসন এই শাটডাউনকে কেন্দ্র করে গণহারে চাকরি থেকে ছাঁটাই করার যে পরিকল্পনার কথা আগে ভাগে জানিয়ে দিয়েছিল, তা গতকাল শুক্রবার থেকে কার্যকর করতে শুরু করেছে। এবং এতে যদিও যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রায় সবাই, কর্মচারীদের প্রায় সবাই, কিছু কিছু কর্মচারী অবশ্য এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, প্রায় সবাই বেতন পাচ্ছেন না। এবং 2 সপ্তাহ ধরে যে ফেডারেল সরকারের বেতন হয়, সেই বেতনের কর্মসূচি হচ্ছে 15ই অক্টোবর। এবং অনেকেই সেদিন বেতন পাবেন না এই শাটডাউনের কারণে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন যে কোনো ভাবেই হোক অর্থ জোগাড় করে যুক্তরাষ্ট্রের সৈন্যরা যাতে পেচেক থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থাটি নিশ্চিত করতে। এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং প্রতিরক্ষা সচিব হ্যাকসেট জানিয়েছেন যে প্রেসিডেন্ট নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য তার ট্রুথ সোশ্যাল মিডিয়ার পোস্টিং এ জানিয়েছেন যে কোথা থেকে এই অর্থ পাওয়া যাবে সেটিও তারা খুঁজে পেয়েছেন। এবং সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে একটি ফান্ড রয়েছে, তহবিল রয়েছে, যেটি এই গবেষণা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের জন্য ব্যয় করা হয়। সেই ফান্ড 2 বছরের জন্য পাওয়া যায়। সেই তহবিল থেকেই এই দফা, অর্থাৎ আগামী 15 তারিখ যে বেতন নির্ধারিত দিন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা সেই তহবিলের থেকেই তাদের বেতনটি পাবেন। সেটি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন তার ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে। এবং এর কিছুক্ষণ পর যে প্রতিরক্ষা সচিব হেক্সও জানিয়েছেন যে সৈন্যরা যাতে কোনো বেতন থেকে বঞ্চিত না হন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই দায়িত্ব তাদের কর্ম সম্পাদন করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কোন সদস্য শাটডাউনের কারণে বেতন থেকে বঞ্চিত হচ্ছেন না, যদিও অন্যান্য ডিপার্টমেন্টের অনেকেই কোনো বেতন পাবেন না
আগামী সোমবার, যদি বেতনের নির্ধারিত দিন রয়েছে। এছাড়া ছাড়া এর পাশাপাশি যেটা একটু আগে বলেছিলাম যে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট এবং বাজেটের যিনি প্রধান, তিনি আগে ইঙ্গিত করেছিলেন যে শাটডাউন হোক বা না হোক, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্ম আহ, সংস্থানের বিষয়টিকে আরো সংকুচিত করে আনা হবে, এবং সেই সংকুচিত করার পর্ব হিসাবে এই শাটডাউনকে বেছে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। এবং এই শাটডাউনকে উপলক্ষ করে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারীদের চাকরিতে আসতে বারণ করা হয়েছে ইতিমধ্যে। তবে বরখাস্ত আনুষ্ঠানিকভাবে এখনো করা হয়নি, কারণ কাউকে বরখাস্ত করতে হলে সাধারণত 30 দিন কিংবা 60 দিনের সময় নির্ধারণ করতে হয়, এবং সেটি হয়তোবা অফিস অফ ম্যানেজমেন্ট এবং বাজেট করতে যাচ্ছে। এবং তবে এখন পর্যন্ত যে ডিপার্টমেন্টের উপর সবচেয়ে বেশি কঠোর অবস্থান গ্রহণ করেছে হোয়াইট হাউসের অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট, সেটি হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। যুক্তরাষ্ট্রের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা বিধানে এবং বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণে, আপনারা জানেন প্যান্ডেমিকের সময় এই সিডিসির কথাটি প্রায় প্রতিদিনই আমরা শুনেছি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সেই ডিপার্টমেন্টটি আজকে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে শাটডাউন এবং পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের এই চাকরিচ্যুতির বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রায় 1100 কর্মচারীকে সেখান থেকে ছাঁটাই করা হয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এবং সেখানকার কিছু কিছু বিভাগ একেবারে তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো গবেষণা হয় সেই সমস্ত ডিপার্টমেন্ট গুলি এবং বিভিন্ন ধরনের জটিল রোগ নিরসনে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ভূমিকা এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের করণীয় বিষয়ে যারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সেই ডিপার্টমেন্ট গুলো একেবারেই বন্ধ হয়ে গিয়েছে এই ফেডারেল সরকারের শাটডাউন এবং পরবর্তীতে ট্রাম্প সরকারের চাকরি চ্যুতির ঘটনার কারণে। আরেকটা বিষয়, তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে তারা ধারণা করছেন 1100 থেকে 1200 কর্মচারী সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল থেকে ছাঁটাই করা হবে, তবে অন্য একটি সূত্র জানাচ্ছে এর পরিমাণ আরো বেশিও হতে পারে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে জোহরান মামদানির জন্য আরেকটি শুভ সংবাদ আজকে এসেছে, সেটি হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টি, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি যিনি পরিচালনা করে, সাধারণত যুক্তরাষ্ট্রে যখন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকেন যেই দলের, সেই দলের প্রেসিডেন্ট কিন্তু অঘোষিত প্রধান থাকেন দলের, কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্রে এখন রিপাবলিকানরা প্রেসিডেন্ট, অর্থাৎ রিপাবলিকানদের নেতৃত্বে কিন্তু রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তার অঘোষিত নির্দেশেই রিপাবলিকান পার্টি পরিচালিত হয়। কিন্তু ডেমোক্রেটরা তো আর পাওয়ারে নেই, ক্ষমতায় নেই। তাদের পার্টির বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যিনি মুখ্য ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান। সেই ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান তিনি হচ্ছেন কেন মার্টিন। তিনি আজকে এন্ডোর্স করেছেন, সমর্থন করেছেন জোহরান মামদানিকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে, এবং এই সমর্থন ঘোষণা করতে গিয়ে তিনি বলেছেন যে ডেমোক্রেটিক পার্টি তখনই সমৃদ্ধ হয় যখন বিভিন্ন গোষ্ঠীর সাথে সমন্বয় করে একটি কোয়ালিশন তারা গঠন করতে পারে, এবং যেই কাজটি অত্যন্ত সুচারুভাবে অত্যন্ত শক্তভাবে এবং অত্যন্ত সফলভাবে করতে সক্ষম হয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রার্থী, ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি বিজয়ী হয়েছেন সেই কোয়ালিশন গঠনের মাধ্যমে, সেই জোহরান মামদানি। সেই জোহরান মামদানিকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান কেন মার্টিন আজকে এন্ডোর্স করেছেন। এবং তিনি এও বলেছেন যে জওহরলাল মামদানির সাথে তার নিয়মিতই যোগাযোগ রক্ষা করে চলেছেন, এবং জওহরলাল মামদানির বিভিন্ন কর্মসূচির ব্যাপারে, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির ভিতরে যে অন্তর্কলহের কথা বলা হচ্ছে সেটিকে তিনি উড়িয়ে দিয়ে তিনি বলেন, যেটা একটু আগেই বললাম, যে ডেমোক্রেটিক পার্টি তখনই শক্তিশালী হয় যখন বিভিন্ন মতের সমর্থকরা একত্র হয়ে একটি কোয়ালিশন গঠন করে, এবং সেই কোয়ালিশনের মাধ্যমে ডেমোক্রেটিক প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করে, যেটি ক্ষেত্রে তারা সফল হয়েছে নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে, ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে। জোহরান মামদানি গতকাল নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের সমর্থনে একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে লেটিশিয়া জেমসকে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলায় ঠেলে দেওয়া দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এবং এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে সব ধরনের সমর্থন তিনি ঘোষণা করেছেন, এবং প্রয়োজনে তার সমর্থকদের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস যাতে ট্রাম্প প্রশাসনের এই মামলা মোকাবিলা করতে আর্থিকভাবে দায়গ্রস্ত না হয় সেই জন্য যথাসম্ভব সহযোগিতা করার পরামর্শ তিনি দিয়েছেন তার সমর্থকদের। পাশাপাশি নিউ ইয়র্কের আরেকজন কংগ্রেস সদস্য
যিনি জোহরান মামদানিকে এন্ডোর্স করেছেন। জোহরান মামদানির প্রথম দিকের সমর্থক সেই কংগ্রেস সদস্য ওকাসিও কর্টেজও আজকে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে সর্বতোভাবে সাহায্য করার জন্য তার সমর্থকদের অনুরোধ জানিয়েছেন। লেটিশিয়া জেমসকে ফেডারেল সরকারের এই মর্টগেজ জালিয়াতির মামলা, যেটাতে তিনি অভিযুক্ত হয়েছেন, এটি মোকাবিলা করতে প্রায় $10 মিলিয়ন ব্যয় করতে হবে আইনজীবীদের পিছনে। এবং লেটিশিয়া জেমস ঘোষণা দিয়েছেন, যদিও নিউ ইয়র্ক স্টেট থেকে এই অর্থ একটি তহবিল রাখা হয়েছে, সেই তহবিল তিনি ব্যবহার করতে পারেন, কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন সেই তহবিল তিনি ব্যবহার করবেন না, নিজস্ব অর্থায়নেই তিনি এই মামলার মোকাবিলা করবেন এই ঘোষণা দিয়েছেন। এবং তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তার সমর্থকদের সাহায্য প্রত্যাশা করে একাধিক পেজ করেছেন, যাতে সমর্থকরা সেখানে কন্ট্রিবিউট করতে পারে। আজকে বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে আজকে নিউ ইয়র্ক সিটির বোর্ড অফ এডুকেশন অফিসে সাদা খামে কিছু পাউডার পাঠানো হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই মেইল ইন ব্যালট আসা শুরু হয়েছে বোর্ড অফ ইলেকশন, যেটি ওয়েস্ট 33rd স্ট্রিট ম্যানহাটনে। সেখানে আজকে একটি এনভেলপে কিছু সাদা পাউডার পাওয়া গেছে, এবং এই পাউডার পাওয়ার পর সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 6 জন সরাসরি পাউডার তাদের স্পর্শ করেছে, এবং সেখানে খুব দ্রুত পুলিশ চলে আসে, হাজমাত বাহিনী চলে আসে, এবং সেই ভবনটিকে সম্পূর্ণ সিকিউর করার ব্যবস্থা করা, এবং তদন্ত চলছে। এবং সেই সাদা পাউডার যেগুলো, সেগুলি আসলেই ক্ষতিকারক কোনো বিস্ফোরক কিনা সেগুলিও যাচাই বাছাই করা হচ্ছে। তবে মেয়রের অফিস এবং এনওয়াইপিডি অফিস থেকে তদন্তের কথা শুধু বলা হয়েছে, কিন্তু এর অন্য বিষয় এখনো বিশদভাবে জানানো হয়নি। আর সেখানে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্টের কর্মচারীরা ঘিরে রেখেছে ভবনটি, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করেছে, আপনারা অনেকেই হয়তো জানেন যে গত 1 মাস ধরে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুল কোনো সেলফোন ব্যবহার করতে পারছেন না। মাত্র গুটি কয়েক ছাত্রকে বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে সেলফোন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে যদিও, কিন্তু তা খুবই সামান্য। বেশিরভাগ ছাত্রই তার কোনো সেলফোন ব্যবহার করতে পারে না, এবং এর যে একটি উপকার পাওয়ার যেটি আশা করা হয়েছিল, যেটির ব্যাপারে অনেকেই প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, যে ছাত্রছাত্রীরা এই সেলফোন ব্যবহার করতে না পারে কি ধরনের আচরণ করতে পারে, সেই বিষয়টি যারা একটু শঙ্কিত ছিলেন তারা কিন্তু এখন অনেকটা প্রশান্তির হাসি হাসতে শুরু করেছেন। অনেকেই বলেছেন যে এই সেলফোন বন্ধ করার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ায় গভীর মনোযোগ দিচ্ছে, আগের তুলনায় অনেক বেশি মনোযোগী হচ্ছে লেখাপড়া। এবং এর পাশাপাশি আগে যখন সেলফোন ব্যবহার করার সুযোগ ছিল, তখন তারা ক্যাফেটেরিয়া, ক্যান্টিনে কিংবা অলিতে, স্কুলের বিভিন্ন ভবনের সামনে, স্কুলের অলিতে গলিতে সেলফোন ব্যবহার করত। তাদের সহপাঠী ছাত্রছাত্রীদের সাথে তাদের কোনো বাক্য বিনিময় হতো না সারাদিন ক্লাসে থাকার পরও। কিন্তু সেই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। ছাত্রছাত্রীরা এখন তাদের ক্লাসের ছাত্রছাত্রীদের সাথে, ক্লাসমেটদের সাথে অহরহ কথা বলছে, বিভিন্ন বিষয়ে পরামর্শ করছে, এমনকি ক্যান্টিন, ক্যাফেটেরিয়াকে তারা তারা বেশ সোচ্চার হয়েছে। এবং এই বিষয়টি স্কুলের শিক্ষকদের অনুপ্রাণিত করছে যে তারা যে শিক্ষাদান কর্মসূচিতে এই সেলফোন নিষিদ্ধ করার কথা বলেছিলেন এবং গভর্নর হুকুল তা শুনেছেন, এবং সেটির একটি সুফল তারা স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বাবা মারাও পেতে শুরু করেছেন। এবং আগামী দিনগুলিতে এই সুফল আরো বেশি অনুভূত হবে সবার কাছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক